ঘটনাটা ঘটেছিল তখন ক্ষমতা ছিল বিএনপি। বিএনপি এই ঘটনা ঘটার পর আমার বিবেচনায় তখন তারা প্রপারলি এটা তদন্ত করে নাই, এটা তারা ঠিকভাবে হ্যান্ডেল করে নাই। এবং হ্যান্ডেল না করার পেছনে কারণটা তাদের অযোগ্যতা নয়, তাদের রাজনীতি করার আকাঙ্ক্ষা থেকে। রাজনৈতিকভাবে আমি আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করতে চাই, এই জন্য তারা এটা প্রপারলি করে নাই। তারপর তত্ত্বাবধায়ক সরকার আসলো, যেটা 111 গভর্নমেন্ট, তারা আসার পর তারপরে আওয়ামী লীগ গভর্নমেন্ট আসলো। আওয়ামী লীগ এসে দেখলো যে বিএনপি রাজনীতি করার চেষ্টা করেছে, তাহলে আমরা কেন তারও চেয়ে বেশি রাজনীতি করি না? তারাও এটাকে আরও বেশি রাজনীতি করেছে এই মামলাটা নিয়ে। এই মামলাটা সঠিক বিচার হোক এই দুই সরকারে কেউ চায় নাই, আমি যতটুকু বুঝি। ওনারা তো আইনজীবী মানুষ, ওনারা একদম আইনের ভাষায় বুঝেন। আমি পাবলিক হিসেবে আমি অত্যন্ত আগ্রহ নিয়ে এই মামলা, এটা এখানে তো দুটো মামলা, কিন্তু একটা হত্যা মামলা, একটা অস্ত্র মামলা, বিস্ফোরক মামলা। তো এই দুটা মামলার রায়, বিশাল বিশাল দুটা রায় আমি কিন্তু সংগ্রহ করে পড়েছি। দুটা রায় আমি পড়েছি মন দিয়ে, খুব মন দিয়ে পড়ছি আমি। না, থ্যাংক ইউ। এবং আমি পড়ার পর আমার কাছে মনে হয়েছে এখানে এত বড় একটা হত্যার ঘটনা ঘটেছে। হত্যা তো বটে, 24 জন লোক। আপনি ভাবেন একটা জনসভায় এতগুলি লোক আছে। আমি যদি আপনাকে হাইপোথেটিক্যালি বলি যে আপনি ছাদে উঠে নিচে অনেকগুলি লোক জড়ো হয়ে আসছে, আপনার এই নেন 10 লাখ টাকা দিলাম, আপনি বড় একটা আস্ত ইট ফালান তাদের উপরে, আপনি পারবেন না ফালাইতে। আপনার কাছে মনে হবে ইটটা ফালাবো, কার মাথায় পড়ে, তার কি অবস্থা হবে? আর এখানে এতগুলি লোক, সেখানে ইটটা গ্রেনেড ফালানো হয়েছে, লোকগুলো তো মারা গেছে ভাই। 24 জন লোক মারা গেছে এবং 300 জন লোকের মতো আহত হয়েছে। এদের অনেকেই কিন্তু এখনো স্প্লিন্টার তাদের শরীরের মধ্যে আছে। এই যে ভয়াবহতা, এটা তো আপনারা শেয়ার করতে পারবেন না, কিন্তু এই ভয়াবহতাটাকে নিয়ে আওয়ামী লীগ সরকার রাজনীতি করেছে এবং এটার মধ্যে অভ্যাস আছে। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বলি, একটু কথা অন্যদিকে যায়, তবে এক্সাম্পল দিয়ে বলি। আপনার শাহ SMS কিবরিয়া সাহেবের কথা খেয়াল আছে? ওনাকে যে গ্রেনেডটা মারা হয়েছিল, ওনাকে তো মারা হয়েছে, হত্যা করা হয়েছে ওনাকে। তারা কিন্তু ঘুরে ফিরে ওখানেও রাজনীতি করছে। রাজনীতি করে বিএনপির লোকজন খুঁজে বের করছে, তার নামে মামলা করো, তার নামে মামলা করো। কিবরিয়া সাহেবের পুত্র এবং স্ত্রী বারবার বলতেছেন এটার সঙ্গে বিএনপি জড়িত না, এটা আওয়ামী লীগের লোকজন করছে। আসমা কিবরিয়া তো প্রতি মাসে একবার করে মানববন্ধন করতেন এটার জন্য, সুবিচারের জন্য। আওয়ামী লীগ রাজনীতি করেছে, রাজনীতির স্বার্থে। ওনারা নিজের দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে পর্যন্ত বিচার করে নাই, মানে ব্যক্তি হত্যারও বিচার করে নাই। রাজনীতিটা এত কুৎসিত আমাদের দেশে যে আইন কানুন সুবিচার সব বন্ধ, রাজনীতি করতে হবে আমাকে। আমি এই মামলাটা পড়েছি ভাই, পুরো জিনিসটা কতগুলো জায়গা আমার কাছে মনে হয়েছে যে উনি কিভাবে ওনার মৃত্যুদণ্ড হয়, যাবজ্জীবন হয়। আমি টু দ্য পয়েন্টে বলি, আমি মানে আমার কাছে বারবার মনে হয়েছে যে হানিফ পরিবহনের মালিক, ওনার নাম যেন কি, হানিফ, তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে কেন? আমি পুরো একটা আরেকবার পড়ে দেখেন, আপনারা পড়ছেন কিনা যাই না, আমি বুঝি নাই কেন। মানে নর্মাল সেন্স থেকে বোঝা যায় না তার ইনভলভমেন্টটা কি, নো হোয়ার এভিডেন্স কি। মানে আচ্ছা, গল্প যেটা ফাঁকছে, গল্পের মধ্যেও তার ইনভলভমেন্টটা কি? গল্পের মধ্যে আপনি গল্প যদি পড়েন, আপনাকে ডিটেকটিভ উপন্যাসে পড়েন না মাঝে মাঝে, তারপরে ওরা কিন্তু সাজায় গুছিয়ে আনে, এই লোকটা এই কারণে, এই লোকটা এই কারণে, এই লোকটা এই কারণে দায়ী। ওনার দায়টা কোথায় আমি এখনো বুঝি না। কায়কোবাস সাহেবের দায়টা কি আমার কাছে ক্লিয়ার না এখন পর্যন্ত। আমি খুব মন দিয়ে পড়ি, কায়কোবাস সাহেবের নাম পাইছি আমি 1 বার না 2 বার, কিছু নাই তার। ওনারা তো যাবজ্জীবন দিয়ে গেছিলেন আপনি, তাকে আপনি যাবজ্জীবন দিয়ে। রায়টা মামলা তদন্তটা যেভাবে হয়েছে, যতটা ওটা হয়তো ওখানে কিছুটা গল্প আছে, কিন্তু রায় যেটা হয়েছে এটার মধ্যে আমি কোনো লজিক পাই নাই। কিন্তু কারে কেন ওখানে দেখা হয়েছে বিএনপির কোন পর্যায়ের নেতা, ওই পর্যায়ের নেতা, অতএব পর্যায় অনুযায়ী তার বিরুদ্ধে রায়টা হচ্ছে, আমি যেভাবে দেখেছি। তো সেখানে পুরো তদন্তের ভিত্তিতে করছে। তারপরে তো কি কারণে হলো, আইনগত দিকগুলি কোথায়, এটা তো ওনারা বললেন, ওই লাইন ওটাকে আমি আর রিপিট করি না। এইভাবে মামলাটাই আসলে মানে মামলার যে পরিচালনা পদ্ধতি, ওখানেও ঝামেলা ছিল বলে ওনারা বললেন। হয়তো এই টেকনিক্যাল কারণে মামলাটা কিন্তু বাতিল, মানে এখতিয়ার নাই তাদের বিচার করার, এরকম একটা রায় হয়ে এটা বাতিল হয়ে গেল, সবাই খালাস পেয়ে গেল। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হলো কি, এই ঘটনাটা কিন্তু এই মামলাটা নিয়ে, সর্বশেষ রায়টা নিয়ে পাবলিক পারসেপশনটা কি? পাবলিক পারসেপশন কিন্তু ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর সেটা আমি বলি আপনাকে। 21শে নভেম্বর যেদিন নাকি এই মামলার শুনানি শেষ হলো,
এই ডেথ রেফারেন্স এবং আপিলের ব্যাপারটা তো শুনানি তো হলো, ওটা যেদিন শুনানি শেষ হলো সেই দিন আমি প্রথম আলোর একটা রিপোর্ট পড়লাম যে শুনানি শেষ, যে কোনো দিন রায়, এই ছিল শিরোনামটা। ওকে, আমি ওই রিপোর্টটা পড়ার পর আমি কিছু কমেন্ট পড়ছিলাম 21শে নভেম্বর, কিন্তু এই মাসে আরো মানে 9-10 দিন আগের কথা বলতেছি। সেখানে পাবলিক কমেন্ট করতেছে 21 তারিখেই রাত 10টার দিকে কমেন্ট করতেছে কোনো সমস্যা নাই, সবাই এখন মুক্তি পেয়ে যাবে। বুঝলেন, এখন আর কোনো ব্যাপার না, মুক্তি পাওয়া কোনো এখন মানে এই কয়েকদিনের ব্যাপার, মানে সবাই এইভাবে বলতেছে। আচ্ছা, ওরা কি আইনি বিষয়গুলো জানতো, কি শুনানি হয়েছে না হয়েছে, এই যে টেকনিক্যাল বিষয়গুলো, এটা তো আমি আজকে শুনলাম, ওনারা না বললে আমি জানতাম না। কিন্তু তাহলে এখন তারা টেকনিক্যাল জিনিস জানে না, কিন্তু তাদের পারসেপশন যেহেতু এখন আওয়ামী লীগ গভর্নমেন্ট নাই, সবাই এখন মুক্তি পেয়ে যাবে, এই যে পারসেপশনটা, এটা কার ক্ষতি করলো? এটা ক্ষতি করলো বিচার বিভাগের। এখন বলেন এই ক্ষতিটাকে আজকে হলো প্রথম না, আজকে হয় নাই, কিন্তু এই ক্ষতির শুরু কিন্তু হয়েছে বিএনপি আমল থেকে। আমরা খালি ফিনিশিংটা দেখলাম, কিন্তু এই ক্ষতিটার শুরু কিন্তু হয়েছে বিএনপির আমল থেকে। এবং যে লোকগুলি কথা লেখছে সেই লোকগুলি এখনো মনে করে, সেই লোকগুলি কিন্তু মনে করে যদি এখন হাইপোথেটিক্যাল ধরেন যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো, রায় কি হইতো, তখন কি খুঁটিয়ে বিষয় ওনারা না বলতে পারতেন, বলতেন হয়তো ওনাদের মতো ওনারা বলতেন, উনি শুনতেন কিনা কে জানে, যে বিচারক সে তার মতো রায় দিতেন। তো হিসাবগুলো এখানে, যখন বিচার বিভাগ নিয়ে মাস পিপুলের পারসেপশন এরকম হয়ে যায় এবং সেই পারসেপশনের রিফ্লেকশন দেখা যায়, তখন কিন্তু এর ভয়ঙ্কর অবস্থা হয় দেশের জন্য। আমি শেষে ফিনিশিং একটা কথা বলি আপনাকে, দেখেন সামনে কিন্তু আমরা ওয়েট করতেছি যে বিচার বিভাগের সংস্কার হবে, হবে না? সেই সংস্কার জন্য এই বিষয়টা তারা যেন ভাবেন যে হচ্ছেটা কি। আমার ধারণা আমি আরেকবার বোধহয় চান্স পাবো, তখন আমি বাকি লিখবো। রাজনৈতিক অতি সরলীকৃত মন্তব্য, উনি কি প্রমাণ করতে পারবেন বিদেশি শক্তি এখানে জড়িত ছিল? উনি যদি এভিডেন্স দিলেই পারেন, তাহলে বিদেশি শক্তির বিরুদ্ধে রায় হোক। তো এগুলো ফাজলামো কথাবার্তা, এগুলি দায়িত্বহীন ব্যক্তি মানে মতো কথা বলেছেন, এটা হয় না। বিষয়টা হলো আমি বলি আপনাকে কতগুলি জিনিস। হ্যাঁ, আমি প্রমাণ করতে পারি নাই যে কে কি করেছে, এটা পারি নাই, ওনারা যেটা বলেন সেটাই মানতে রাজি আছি। কিন্তু আমি আবার এটাও বলি, প্রথম তদন্তটা তো বিএনপি গভর্নমেন্ট স্টার্ট করেছিল। শাহজাহান ভাই যে কথাটা বলেন, আমি খুবই ওনার কথা অনার করি, যে আওয়ামী লীগের কাউকে গ্রেপ্তার করা হয় নাই, তখন তো আওয়ামী লীগের গ্রেপ্তার করার প্রশ্ন ওঠে না, কারণ ভিকটিম তো আওয়ামী লীগ। আওয়ামী লীগের উপর আক্রমণটা হয়েছে, বিষয় যেটা হয়েছে আওয়ামী লীগের উপর আক্রমণ হয়েছে যে ভ্যান্ডি ব্যাগ তত্ত্ব, ওটা এনে খাটবে না। সেখানে সেটা ভ্যান্ডি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেছিল, তারপরে ঢেল দিয়ে ফাটাইছে, কেউ দেখে নাই, এটা হয় না এখানে। বিষয়টা কি আমি বলি আপনাকে, ওই সময় প্রথম তদন্ত তো ওনাদের হাতে। এই ঘটনা ঘটার পরেও তো 2 বছর ওনার ক্ষমতায় ছিলেন, তো ওনারা কি তদন্তটা ঠিকঠাক মতো করেছেন? করেননি। ওনারা কি তদন্ত অবহেলা করেননি? করেছেন। ওনারা কি তদন্তটাকে মানে যেভাবে অগ্রসর হচ্ছিলেন সেভাবে অগ্রসর হলে কি ন্যায় বিচার পাওয়া যেত? হয়তো যেত, আমি জানি না কি হতো, কারণ যেটা শেষ হয়নি এটা আমি বলতে পারবো না। কিন্তু আমরা কি ওটুকু দেখে বুঝি যে হতো না? আমার কথাটা হলো কি জানেন, বিচার ব্যবস্থার দায়িত্বটা কি? খালি ও দোষী বলা অথবা ও নির্দোষ এটা বলা? ও দোষী নয়, ধরলাম তারেক রহমান খুন করেন না, হত্যার সঙ্গে জড়িত না, তাই বলে কি হত্যাটা হয়নি? হত্যার সঙ্গে কেউ না কেউ তো জড়িত। যে জড়িত তাকে সাজার আওতায় আনা কার দায়িত্ব? রাষ্ট্রের দায়িত্ব। এটা কিন্তু রাষ্ট্রের। ওই তদন্তকারী সংস্থা মনে করেন সৈয়দ কাহারা, কিন্তু সে পারে নাই, সে মোটিভেটেড কাজটা করছে, সেটাই বুঝলাম। কিন্তু তাহলে এটা কি হবে? কিছু তো একটা ব্যবস্থা তো করতে হবে। ভাই, আইভি রহমান তো ডায়রিয়া রোগে মারা যায় নাই। আইভি রহমানে কিন্তু ডায়রিয়া রোগে মারা গেলে আমি বলতাম যে ওর স্যালাইন কে বানাইছে তার দোষ আছে। সে তবে গ্রেনেডে মারা গেছে, এবং ওই সময় গ্রেনেডের নমুনাগুলো আলামতগুলো ধ্বংস করা হয়েছে। আমরা দেখছি জেলখানায় গ্রেনেড পাওয়া গেছে, এখানে গ্রেনেড পাওয়া গেছে, সেই গ্রেনেড নিয়ে ধ্বংস করে আর্মি নিয়ে করে দিয়েছে, ডিস্ট্রয় করে দিয়েছে। এগুলো যে সত্য ঘটনা, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকে পাকিস্তানে পাচার করে দেওয়া হয়েছে, সত্য ঘটনা। আমি তো বললাম, আমি রাইটাতে পড়েছি ভাই। সাদেক হাসান রুমি তো যে প্রাইম মিনিস্টারের কাছে গিয়েছিল ওই সময়, তাকে প্রাইম মিনিস্টার বলছে আপনি এগুলো এতগুলো বুঝতে হবে না। সাদেক হাসান রুমি তো জীবিত ব্যক্তি, এটা তো কোনো অলিক চরিত্র না। বিভিন্ন ভাবে কার কি ভূমিকা ছিল, কে কিভাবে বলেছে, ওগুলো আবার আনেন, আপনি এনে একত্র করেন, জিজ্ঞাসা করেন কি হয়েছে। এখন একবার হয়নি, অতএব এই বিচার হবে না, আমি একটা হাউতাস দেখাইলাম, অতএব শেষ হয়ে গেল। নো, এটাও রাষ্ট্রের জন্য আমি মনে করি ক্ষতিকর একটা উদাহরণ তৈরি হবে, ক্ষতিকর উদাহরণ তৈরি হবে। এরপরে কি হবে, এর যে আরো ঘটনা হবে, হওয়ার পর বলবে যে ভাই তদন্ত ভুল হয়ে গেছে, অতএব তোমার সবাই ভুলে যাও।
এটা কেউ ভুলবে না। 21শে আগস্টের ঘটনা আমাদের দেশের রাজনীতির ক্ষেত্রে, আমাদের বিচার বিভাগের ক্ষেত্রে একটা বড় কলঙ্ক হয়ে থাকবে এবং এর দায় কেউ এড়াতে পারবে না। জি, এই দায় নিতে হবে রাষ্ট্র। জি।